সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলায় আরটিভির বিশেষ আয়োজন আমার কাপের আমন্ত্রণে। এই আয়োজনে আমরা একজন লেখকের সাথে প্রতিদিন কথা বলি। এই মুহূর্তে আমার সাথে আছেন কথা সাহিত্যিক সকৃত নোমান। রোহন ভাই, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আমি ভালো আছি, কিন্তু আপনার বই দেখে আরো বেশি ভালো আছি। এবং আমার হাতে একটা বইয়ের দুইটা কপি। একটা কলকাতা থেকে প্রকাশিত অভিযান বের করেছে, আর বাংলাদেশে এই বইটা করেছে অন্য প্রকাশ। বইটার নাম আচার্য ও তার অলিক পাণ্ডুলিপি। আপনারা অনেকেই জানেন। এই উপন্যাসের প্রেক্ষাপট শুরু। আমি আপনাকে শুরুতেই বলছি, এই উপন্যাসের সঙ্গে আচার্য সেলিম আল দীনের কোনো সম্পর্ক নাই। ইনি হচ্ছেন নাট্যাচার্য, আর এই বইয়ের নাম হচ্ছে আচার্য ও তার অলিক পাণ্ডুলিপি। এর সঙ্গে বাস্তবতার কোনো সংমিশ্রণ বা সংশ্লেষ আছে বলে আমি স্বীকার করছি না। মানে আপনি ফিকশন রাইটারের ক্ষমতাকে এভাবে ব্যবহার করছেন। নিশ্চয়ই উপন্যাসের বাস্তবতা থেকে সমস্ত উপাদান নিয়ে আপনি ফিকশনের মধ্যে তাকে ফেলে দিচ্ছেন। কেউ যদি আপনি যদি মনে করেন যে সুরমনগর বিশ্ববিদ্যালয় এটা বাস্তবের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে উপন্যাসকের কোনো করণীয় কিছু নাই। আপনি মনে করতেই পারেন, আপনি যখন কোনো একটা উপন্যাস পড়েন, এটা দৃশ্যপট ভেসে ওঠে আপনার চোখের সামনে। আপনি পৃথিবীর যে কোনো উপন্যাস পড়েন না কেন, মার্কেজের বলুন কিংবা ভিক্টর হুগোর বলুন, আপনি প্যারিসের যখন মার্কেজে পড়বেন, আপনি কলম্বিয়ার দৃশ্যপট ভেসে উঠতে পারে। আবার যখন ভিক্টর হুগোর উপন্যাস পড়েন, প্যারিসের দৃশ্যপট ভেসে উঠতে পারে। আচার্য তার অলিক পাণ্ডুলিপি পড়ার সময় হয়তো জাহাঙ্গীরনগর ভেসে উঠতে পারে। সেক্ষেত্রে আমার আসলে কোনো কিছু করণীয় নাই। ধন্যবাদ নোমান ভাই। আমি তাহলে এই উপন্যাসটা নিয়ে আপনি আমাদের দর্শকদের কি বলতে চান? আসলে এটা হচ্ছে মীর আশরাফুজ্জামান নামে একজন বিখ্যাত লেখক। তিনি হচ্ছেন যে তিনি যখন হাঁটতেন, তার শিষ্যরা পিছনে হাঁটত। তিনি যখন কথা বলতেন, তার শিষ্যরা ছাত্ররা মুগ্ধ হয়ে শুনত। একজন লেখক, এটা একেবারে কল্পিত একটি চরিত্র। সে লেখকের প্রেম অপ্রেম, জীবনের শোক তাপ হাহাকার, জীবন বোধ, শিল্পবোধ, শিল্পচেতনা সব কিছুকে আমি আসলে এই উপন্যাসে ধরার চেষ্টা করেছি। এই প্রথম আমি একজন লেখককে প্রধান চরিত্র করে উপন্যাস থাকার চেষ্টা করেছি। সে লেখক তার লেখালেখির প্রশ্নে কথা বলেন, তার শিল্প চেতনা সম্পর্কে কথা বলেন, তার করণ কৌশল সম্পর্কে নানা বিষয়ে তিনি কথা বলেন। এবং তার শুধুমাত্র তার লেখালেখি তো তার সব না, তার ব্যক্তি জীবন আছে। সে ব্যক্তি জীবনটা উপন্যাসের কাহিনীর সঙ্গে চলে নানা বিষয়ে, তার মাছ কেনা থেকে শুরু করে। সাহিত্যে ভাইরাল হতে চাইছেন না? আমার মনে হচ্ছে আপনি সাহিত্যে ভাইরাল হতে চাইছেন বলে এরকম একটা প্লট সাজিয়েছেন, যেই প্লটের সাথে আমাদের প্রত্যেকের আসলে পরিচয় আছে, সম্পর্ক আছে, আর তাদের নানা রকমের সন্দেহ আছে। শিমুল, আপনি আমার বন্ধু, আপনি আমার সবকিছু জানেন, আপনি সন্দেহ করতেই পারেন, কিন্তু পাঠকের কাছে সেই সন্দেহের কোনো অবকাশ নাই। পাঠক একদম নির্ভেজাল ফিকশন হিসাবে এটাকে পড়বেন। আমাদের দর্শক বা যারা যে পাঠকরা আসলে এই অনুষ্ঠানটা দেখবে, তারা কিন্তু এই যে আপনার যে বর্ণনা, আপনি মীর আশরাফুজ্জামানের যে বর্ণনা দিলেন, এর সাথে অবশ্যম্ভাবীভাবে সেলিম আল দীনের বর্ণনা মিলে যায়, তার বিশ্ববিদ্যালয়ের পরিসর মিলে যায়, তার স্থানিকতা পরিপার্শ্ব মিলে যায়, এবং আপনি সগৌরবে সেটা অস্বীকার করতেছেন যে এটা তিনি না। কিন্তু আপনি তো এখানে একটা কিন্তু রেখে দিচ্ছেন। বলে উপন্যাসিকের যে বিষয়, যে ভাষা, সবকিছু আকাশ থেকে কিন্তু পড়ে না, বাস্তবতা সম্ভূত, বাস্তবতা থেকে উদ্ভূত হয়। এখন লেখক যা কল্পনা করে, বাস্তবে যার অস্তিত্বই নাই, তা কিন্তু কল্পনা করতে পারে না। একদম কিছু না কিছু বাস্তব থাকে, সে বাস্তবতা থেকে শাখা প্রশাখা মিলিয়ে গজিয়ে সেটা একটা মহিরুহের রূপ নেয়। হয়তো আপনি যে বাস্তবতার কথা বলছেন, আপনি বলতেই পারেন, অন্য কেউ বলতেও পারে এই বাস্তবতার সঙ্গে মিল থাকতে পারে। পৃথিবীতে অনেক কিছুর সঙ্গে অনেক কিছু মিল আছে। এই কাহিনীর সঙ্গে যদি অন্য কোনো কারো ব্যক্তি জীবন মিলে যায়, আপনি যার কথা বলেছেন সেলিম আল দীন, যদি মিলে যায়, সেটা একান্তই পাঠকের ব্যাপার, সেটা আমার নয়। আমি মিল দেখে কোনো কিছু লিখিনি। আমি একজন লেখককে উপস্থাপন করতে চেয়েছি, এবং পাঠক লেখককে প্রধান চরিত্র রেখেই এই উপন্যাস পাঠে এগিয়ে যাবেন। আপনি কি সৎভাবে একটা প্রশ্নের উত্তর দেবেন? এই উপন্যাসের আইডিয়া আপনি কিভাবে জেনারেট করেছেন? আইডিয়া আমার মাথায় হঠাৎ করে এসেছে গতবার, যখন আমি একটি তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হই। সেই অভিজ্ঞতাটা আমরা জানতে চাই। সেটা সহজ আমাকে অভিজ্ঞতার মুক্ত মানুষের অনেক কিছুই, একজন লেখক কখনো ক্ষুব্ধ হয়, কখনো বিহব্বল হয়। আমি এরকম তিক্ততার মুখোমুখি হয়েছি যে জীবনে একাধিকবার। আমার তখন মনে হয়েছে তিক্ততা থেকে মুক্তি দরকার। ভিতরে যে তিক্ততা আছে, যে ক্ষুব্ধতা আছে, সেই ক্ষুব্ধতার বহিঃপ্রকাশ যদি আমি ঘটিয়ে দিই, তাহলে আমি এই সাবজেক্ট থেকে আমার মুক্তি মিলবে। এই কারণে মুক্তির জন্যই আমি আসলে উপন্যাস, মানে এই উপন্যাস আপনার মুক্তি পাওয়ার উপন্যাস। অনেকটা তাই বলতে পারেন, যে আমি একটা বিষয় লালন করছিলাম, সেই লালনটাকে আমি মুক্তি দিয়েছি। আপনি এটাকে আপনাদের ভূমিকার মধ্যেও বলেছেন, আমি দেখলাম যে এই উপন্যাস পড়লে একজন পাঠক আসলে তার বুদ্ধির মুক্তি ঘটবে। এটা আপনি কেন মনে করেন?
আমরা সাধারণত বাঙালি চরিত্র, অধিকাংশ বাঙালি চরিত্র কোনো কিছু যখন শুনি তখন শোনাটাকে নির্বিচারে বিশ্বাস করি। ওই কারণে আমার কাছে মনে হয়েছে যে আমাদের বুদ্ধির মুক্তি পুরোপুরি ঘটে নাই, আমাদের তৃতীয় চক্ষুর উন্মিলন ঘটে নাই। আমার কাছে ওই কারণে ওই কথাগুলো বলছেন মীর আশরাফ জামান 21 দিবস রজনী ধরে রচিত এই উপন্যাস যে পাঠ করবে তার বুদ্ধির মুক্তি ঘটবে, সেই হীনমন্যতা পরশ্রী কাতরতা থেকে মুক্তি পাবে। এটা কিন্তু মীর আশরাফ জামান একদম মীর আশরাফ জামানের কথা আমি বুঝলাম। বলছে তো নোমান ভাই, আপনি আমাকে বলেন, ধরা যাক যে মানে যেহেতু সেলিম আল দীনের আপনার ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং অনেক কিছু হয়েছে, আপনি নিজেই বলছেন যে এটাতে মুক্তি পাওয়ার একটা উপন্যাস এটা, কিন্তু আচার্য তার ঐলিক পাণ্ডুলিপির মধ্য দিয়ে আপনি আসলে সেলিম আল দীনকে খাটো করেছেন বা একটা বিশাল পাঠক সমাজ রয়েছে, তারা তো আহত হবে। আপনি কি বলবেন? আমি সজ্ঞানে এই উপন্যাসের সঙ্গে সেলিম আল দীনের কোনো সম্পর্ক আছে একথা অস্বীকার করছি। এই উপন্যাসের প্রধান চরিত্র মীর আশরাফ জামান আমার সম্পূর্ণ কাল্পনিক চরিত্র, তিনি এই উপন্যাসের ভূমিকা লিখেছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন কিন্তু মারা গেছেন মীর আশরাফ জামান, প্রয়াণকাল লেখা আছে ভূমিকার মধ্যে 80 বচনে 2007 সাল, তার 17 বছর পরে এই উপন্যাসের রচনাকাল 2024, 17 বছর পরে কীভাবে তিনি ভূমিকা লিখলেন? যদি মীর আশরাফ জামানের অপ্রকাশিত পাণ্ডুলিপি অনন্ত আতিক তার নিজের নামে চালিয়ে দিতে পারেন, এই অভিযোগ আশরাফ জামানের স্ত্রী রাফিদা জাহান করতে পারেন টেলিভিশন সহ বিভিন্ন পত্রপত্রিকায়, তার কোনো প্রামাণিক এই উদ্ভট অভিযোগ যদি অনন্ত আতিকের বিরুদ্ধে করা যায়, সুতরাং 17 বছর আগে একজন মৃত মানুষ সালে ভূমিকাও লিখতে পারে। নোমান ভাই, এই উপন্যাসের যে করণ কৌশল, এইটা গিয়ে যদি আমাদেরকে একটু বলে। আমি এই উপন্যাসের ভাষাটাকে একেবারেই আলাদা করেছি। আমার যে ভাষা সাধারণত সেই ভাষাটাকে একটু বেরিয়ে আসার চেষ্টা করেছি, তৎসম তদ্ভব শব্দের মিশ্রণ ঘটানোর চেষ্টা করেছি, একটু ভাষাটাকে সম্পূর্ণ প্রমিতকরণ। ভাষাটাকে সেলিম আল দীনও করেছে? না, আমি মোটে সেলিম আল দীনে করি না। আপনি সেলিম আল দীনের শিষ্য বলে বারবার সেলিম আল দীন প্রসঙ্গে একটা নিয়ে আনছেন। না, আপনি যে বৈশিষ্ট্যের কথা বলছেন একটু সেলিম আল দীনের বৈশিষ্ট্য, তদ্ভব মিলিয়ে যে ভাষা সেলিম আল দীনের, আপনি সেটা অস্বীকার করছেন। কমল কুমার মজুমদারের ভাষা হতে পারে, হ্যাঁ, না, কমল কুমারের ভাষা মজুমদারের ভাষা না, এবং আন্ডিকটাও আলাদা। কখনো কখনো অনন্ত আতিক কথা বলছে, কখনো কখনো মীর আশরাফ জামান কথা বলছে, এবং কখনো কখনো উপন্যাসিক নিজে কথা বলছে। অনন্ত আতিক, আপনাকে শুভেচ্ছা। আপনি সক্রিয় নোমান কথা বলছেন। সক্রিয় নোমানের অনন্ত আতিক না, আশরাফ জামান আর সেলিম আল দীন অনন্ত আতিক উপন্যাসের প্রধান চরিত্র উপন্যাস। নোমান ভাই, অনেক শুভেচ্ছা। আমি নিশ্চিত এই বইটা পাঠকরা দারুণভাবে গ্রহণ করবে বলে আমি মনে করি। পাঠকরা বইটা নিশ্চয়ই পড়বেন। আমি একটু ছোট্ট করে জানতে চাই আপনার কাছে যে সাহিত্যিক সফলতা বলতে আসলে আপনি কি বোঝেন? সাহিত্যিক সফলতা বলতে আমি সেটাই বুঝি যখন একজন সাহিত্যিক প্রকৃত অর্থে একটি সাহিত্য তৈরি করতে পারেন, একটি সাহিত্য সৃষ্টি করতে পারেন। কারণ সফল হওয়ার সঙ্গে বিক্রির কোনো সম্পর্ক নাই, বিক্রির সঙ্গে সফলতার কোনো সম্পর্ক নাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে আসলে এই আয়োজনটা শেষ করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে একটু যাবো। কত সাহিত্যিক সক্রিয় নোমানের সাথে আমরা যাচ্ছি র্যাপিড ফায়ার রাউন্ডে। নোমান ভাই, র্যাপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ প্রেরণা। পৃথিবীর মহৎ সাহিত্যিকগণ। প্রিয় শব্দ ভালোবাসা। প্রিয় রং নীল। যে মৌসুমে বেশি লেখেন? সারা বছর। প্রিয় সাহিত্য চরিত্র? যা বল যা। প্রিয় গান? আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলারে তলে। প্রিয় কবিতার লাইন? অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে। সঙ্গীত? তুমি এমনই জাল পেতেছ সংসারে। লেখার জন্য প্রিয় জায়গা? আমার রিডিং রুম। সবচেয়ে সৃজনশীল সময়? রাত। লেখালেখি জীবনের বড় ভুল? আমি অনেক বেশি পড়ি। স্বপ্ন? একদিন সত্যিকারের সাহিত্য সৃষ্টি করতে পারবো। লেখালেখি বিষয়ক ভীতি? যদি উপন্যাসটা ঠিকঠাক মতো না দাঁড়ায়, যদি কাহিনী ঝুলে যায়। প্রিয় কথা সাহিত্যিক? নিঃসন্দেহে গার্সিয়া মার্কেস। প্রিয় কবি? জীবনানন্দ দাশ। চলচ্চিত্র যেটি প্রভাবিত করেছে? আগন্তুক। সক্রিয় নোমান একজন মানুষ। পিতৃত্ব? আমার কন্যার মুখ ভেসে ওঠে। মাতৃত্ব? আমার স্ত্রীর মুখ ভেসে ওঠে। যৌনতা? মানুষের চিরায়ত অনুষঙ্গ। অপছন্দ করি? ঘৃণা। যা বলতে চাই জোরে? সর্বমানবের সম্মিলিত উৎসবে মুখর হোক পৃথিবী। অনেক ধন্যবাদ নোমান ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, অমর 21 বইমেলায় RTVর বিশেষ আয়োজন আমার কফির আমন্ত্রণে আমরা কথা বলছিলাম কথা সাহিত্যিক সক্রিয় নোমানের সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখকের সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।